কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ and thank you everybody. বাংলাদেশের এই সংস্কৃতি চর্চা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই সংস্কৃতি চর্চা থাকবে। বাংলাদেশ ধর্ম, বর্ণ, শ্রেণী, ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে সকলে মিলেমিশে বসবাস করতে হবে। কেন এই জাগরণ? কি কারণ? কি চাই? আমি বা কি চাই? আর যারা এই বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা কি চান? কি কারণে আমাদের পরস্পরের এই যোগাযোগ গড়ে উঠছে? কি কারণে এই অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছে? কি কারণে এক বিনা সুতার মালার জন্ম হয়েছে? আজকে যিনি সভাপতি, তাকে আমি জীবনেও কোনোদিন দেখিনি। ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে লন্ডনে গিয়ে। দাওয়াত দিয়েছেন, বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম আরো অনেকেই দাওয়াতে অংশগ্রহণ করেছেন। সকলের মধ্যেই একটা উৎসাহ, উদ্দীপনা, কথা বলা, স্বপ্ন দেখা, নতুন কিছু করা, মাতৃভূমিতে পরিবর্তন আনা, মাতৃভূমির জমিনের জন্য কাজ করা, ঐক্যবদ্ধ হওয়া, ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া, দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া। একটা জাতির জীবনে, একটা ভূখণ্ডে যখন মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নেয়, ওই ভূখণ্ডের মানুষকে দুনিয়ার কোনো শক্তি আটকে রাখতে পারে না। আজকে সকালবেলা আমি একটা ভিডিও দিয়েছিলাম বিদেশিদেরকে উদ্দেশ্য করে, হয়তো কেউ কেউ দেখেছেন ইন ইংলিশ। আমি বিগত ৩-৪ দিনে এই পূর্বাঞ্চল জগদল ইউনিয়ন, কলুঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং বাজার ঘুরে আমার জানা মতে প্রায় 21-22 জন বিদেশির সঙ্গে দেখা হয়েছে। কেউ লন্ডন থেকে এসেছেন, কেউ ইটালি থেকে এসেছেন, কেউ ফ্রান্স থেকে এসেছেন, কেউ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসেছেন, ওমান, সৌদি আরব। 2 জনকে পেয়েছে, আসছেন কাতার থেকে। এই লোকগুলোর সঙ্গে আমাদের কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। আমরা কোনোদিন এদের কাউকেই আমি কোনোদিন চিনি না। যে গ্রামে যাই, মিটিং এর পরে বলে অমুক জায়গায় একটু চা খেতে হবে। চা খেতে যখন যাই, তখন গিয়ে দেখি নাম ঠিকানা পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে জানতে চাই কেন এসেছেন, কয় সপ্তাহ আগে এসেছেন, যে 2 সপ্তাহ আগে এসেছি। কতদিন থাকবেন? নির্বাচনের পরে আরো 1 সপ্তাহ থাকবো। আসছেন কেন? নির্বাচন করতে আসছি। কিসের নির্বাচন? দাঁড়িপাল্লা নির্বাচন। কে বলেছে আপনাকে আসতে? বলে কেউ আমাকে বলে নাই, কেউ আমাকে ফোন দেয় নাই, কেউ আমাকে আসতে বলে নাই। কিন্তু যে পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি অনলাইনে, ফেসবুকে, ভিডিওতে, টেলিভিশনে, ইউটিউবে, আমি নিজেই মনে করেছি এটাই আমার জন্য সবচাইতে উপযুক্ত সময়, যে সময়ে সশরীরে আমাকে গিয়ে বাস্তবে নির্বাচনে ভূমিকা রাখা উচিত। এই জিনিসেই আমাকে সাংঘাতিকভাবে আন্দোলিত করছে। আজকে সকালবেলা যে ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওর প্রেক্ষাপটে অন্তত পক্ষে আমি আমার মোবাইল চেক করে দেখলাম প্রায় 47 জন লোক মেসেজ পাঠিয়েছে। মেসেজ পাঠিয়ে বলছে, কেউ বলছে আমি 26 তারিখে আসতেছি, কেউ বলছে আমি 27 তারিখে আসতেছি, কেউ বলছে আমি 2 তারিখে আসতেছি, কেউ বলছে আমি 1 তারিখে আসছি। আমি আহ্বান জানিয়েছিলাম, যারা মাতৃভূমির কল্যাণে কাজ করতে চান, যারা নিজের জমিনকে নতুন করে সাজাতে চান, যারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছেন দীর্ঘদিন আগে, কিন্তু স্বপ্ন দেখেন মাতৃভূমি নিয়ে, স্বপ্ন দেখেন রাস্তাঘাট নিয়ে, স্বপ্ন দেখেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নিয়ে, স্বপ্ন দেখেন বাড়ির পাশের পরিবেশ ঠিক করা নিয়ে, স্বপ্ন দেখেন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা বিনির্মাণ নিয়ে, তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম। আজকের ভিডিওর পরে আমার মোবাইলে 47 জন রিপ্লাই করে বলেছেন, আমরা আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আপনার নির্বাচন করার জন্য নিজ খরচে বাংলাদেশে আসতেছি। এটাকে বলে জনগণের ইচ্ছা, এটাকে বলে জনগণের জাগরণ, এটাকে বলে সত্য ন্যায়ের পথের পথে। এদেরকে তো আমি চিনি না। আল্লাহর কসম, একটা লোককেও আমি চিনি না, একটা লোককেও আমি কখনো দেখিনি, কোনোদিন কারোর সঙ্গে আমার পরিচয় হয়। আমি তাদেরকে আহ্বান জানাবো,
আপনারা যারা ইচ্ছা প্রকাশ করেছেন আসার, যারা এখনো আসার ইচ্ছা প্রকাশ করেন নাই, কিংবা কিছুটা আসবেন কিছুটা আসবেন না সিদ্ধান্তহীনতায় আছেন, আমি তাদেরকে আজকে এই নাস্তি বাজার থেকে আহ্বান জানাচ্ছি, মাতৃভূমিকে গঠন করার সময় এসেছে। সময় এসেছে আপনার প্রিয় জন্মভূমিকে নতুন করে সাজানোর। সময় এসেছে আপনার অবদানের ভিত্তিতে এই ভাটি অঞ্চলের অবহেলিত মানুষের জীবনকে নতুন করে দেখার সময় এসেছে। আপনারা দলে দলে আসুন, অবদান রাখুন, সবাই একসাথে দাঁড়াই, দেখবেন আমাদের এই ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মধ্যে আমরা সকলে মিলে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করব। আর যারা এখনো আসতে পারেন নাই, পারবেন না, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সরকার সুযোগ করে দিয়েছে বিদেশ থেকেও ভোটাধিকার প্রয়োগ করা যায়। যারা ইংল্যান্ডে আছেন, আমেরিকার বিভিন্ন শহরে আছেন, শিকাগোতে আছেন, নিউ ইয়র্কে আছেন, যারা ওয়াশিংটনে আছেন, যারা ওই পাশ দিয়ে গেলে ওল্ডহ্যামে আছেন, নিউ ক্যাসেলে আছেন, বার্মিংহামে আছেন, কিংবা লন্ডন শহরে আছেন, এবং ফ্রান্সে, ইটালিতে, মিলান সিটিতে যারা আছেন, একই সাথে সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়ার বিভিন্ন শহরে যারা বাংলাদেশের জন্য টাকা আয় করে পাঠাচ্ছেন, তাদের সকলের প্রতি আমার আহ্বান, জেগে উঠুন, সময় এসে গেছে। আর ঘুমিয়ে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আপনারা যে ঘাম ঝরিয়ে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে, যে কষ্ট করে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য মাসে মাসে টাকা পাঠান, ঈদে পরবে টাকা পাঠান, বিভিন্ন উৎসবে পার্বণে টাকা পাঠান, আপনাদের সামনে একটি সুযোগ তৈরি হয়েছে। শুধু টাকা পাঠানোই নয়, আপনাদের অবদানের ভিত্তিতে আমরা মাতৃভূমিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাই। আমি মনে করি বিদেশিদের অবদান অনেক বেশি। দেখেন কন্ট্রিবিউট এ লট। একা পারবো না, এই যাত্রাপথের সবকিছু আমি একা পারবো না, এই সবকিছু আমি একা শেষ পর্যন্ত মিজা দিতে পারবো না। আমি যে স্বপ্নের কথা আপনাদেরকে দেখাচ্ছি, যে নতুন মাতৃভূমির স্বপ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি বিগত 1.5 বছর, হিন্দু মুসলিম সবাইকে সাথে নিয়ে, ধনী দরিদ্র সবাইকে সাথে নিয়ে, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সবাইকে সাথে নিয়ে যে নতুন মাতৃভূমি গঠনের স্বপ্ন আমি দেখাচ্ছি, এটা যদি গঠন করতে হয় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এই ধরনের মাতৃভূমি গঠন করা সম্ভব হবে না। আমি আপনাদের অবদানের কথা স্মরণ করব আজীবন। দেখুন, সুযোগ জীবনে সবসময় আসে না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় দুনিয়াতে সবচাইতে নিষ্ঠুর অস্তিত্বের নাম। এমন নিষ্ঠুর অস্তিত্ব, এই সময় যখন যাত্রা শুরু করে, সে ভালো জিনিসেরও সাক্ষী থাকে, এ খারাপ জিনিসেরও সাক্ষী থাকে। এটার নামই সময়। সময় নিরপেক্ষ, সময়ের কোনো পক্ষপাত নাই। সে শুধু দণ্ডায়মান অবস্থায় সাক্ষী থেকে দেখে কে ভালো করেছে, কে খারাপ করেছে। একদিন সময় মুখ খুলবে, যেদিন আমরা কেউই জীবিত থাকবো না। এই সময়ের সাক্ষী রেখে বলছি, সময়ের কসম করে বলছি, আমি সময়কে সামনে রেখে বলছি, আজকে এই মাতৃভূমির দিরাই এবং সাল্লার জমিনকে সাজানোর যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ আমাদের সামনে আগামী 50 বছরেও তৈরি হবে না। সো টাইম ইজ দ্য এসেন্স। ইংরেজিতে বলে টাইম ইজ দ্য এসেন্স। সময়ই সবকিছুর কেন্দ্রবিন্দু। সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, চলেন আমরা একসাথে হই, নতুন দিগন্তের সূচনা করি। কাউকে গালিগালাজ নয়, কাউকে অসম্মান নয়, কাউকে অশ্রদ্ধা নয়, কোনো মানুষকে নির্যাতন নয়, নিপীড়ন নয়, কোনো মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়। ছোট্ট শিশুটি বক্তব্য দিয়ে স্কুলে যাওয়ার, স্কুলে গিয়া পড়ার পরিবেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এরকম একটা সন্তান, 6 বছর 8 বছর বয়সের একটা ছেলে, একটা মেয়ে আমার আপনার কাছে যখন পড়াশোনার পরিবেশ চায়, আমি আপনি বাবা হিসেবে, আমি আপনি একজন বয়োবৃদ্ধ মানুষ হিসেবে তার এই দাবি, তার এই আকাঙ্ক্ষা, তার এই বেঁচে থাকার আকাঙ্ক্ষা, শিক্ষার আকাঙ্ক্ষা, বড় হওয়ার আকাঙ্ক্ষা, নতুন করে শিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষা, শিক্ষকের আকাঙ্ক্ষা, শিক্ষার পরিবেশের আকাঙ্ক্ষা, এই যে পরিবেশের আকাঙ্ক্ষা সে করছে, আমার সন্তান, আপনার সন্তান, আমার সন্তানের সন্তান, আপনার সন্তানের সন্তান, তারা আকাঙ্ক্ষা করছে, তারা শিখতে চায়, তারা পড়তে চায়, তারা পরিবেশ চায়, তারা জীবনকে নতুন করে গড়তে চায়। এই শিক্ষার পরিবেশ নতুন করে যদি গঠন করতে হয়, এই ভাটি অঞ্চলের মানুষকে একসাথে হয়ে শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া এই শিক্ষার পরিবেশ ঠিক করা কারো দ্বারাই সম্ভব হবে না। রাস্তাঘাটগুলোর দিকে তাকিয়ে দেখেন,
আমার ভাই রাস্তাঘাটের কথা দুঃখ করে বলছেন যে বর্ষার সিজনে আমি হাতিয়া থেকে যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তার খুবই দুরবস্থা। শুধু এখানে না, বিগত দিনগুলোতে যত জায়গায় গিয়েছি শত শত হাজার হাজার মানুষের চলাচলের অসুবিধার খবর পেয়েছি। আমি নিজে সারাদিন সকালে 9টায় বের হই, আজকে সকাল 9:30টায় বের হয়েছি, রাতে আমার দিরাই বাসায় ফিরতে রাত 12টা বাজবে। এই সময়ের ভিতরে মোটর সাইকেলে এক গ্রাম থেকে আরেক গ্রাম, একটা বাজার থেকে আরেকটা বাজার, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড। গতকালকে জগদল ইউনিয়নের এক মাথা থেকে আরেক মাথায় গিয়েছি। রাজনগর থেকে যাত্রা শুরু করে নকদিপুর হোসেনপুরে গেছি। কোথায় এই মাথা আর কোথায় ওই মাথা, এসব কিছু দেখে আমার সম্পূর্ণরূপে চোখের সামনে জাজ্জল্যমান হিসেবে ভাসে। প্রতিটা রাস্তা ভাসে, প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির ভাসে, প্রতিটা কবর, প্রতিটা গোরস্থান ভাসে। কিন্তু এই গোরস্থান, এই কবর, এই রাস্তাঘাট, এই সব কিছুকে যদি নতুন মাত্রার সূচনা করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সরকারি বেসরকারি সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। সরকার এই ভাটি বাংলায় কেন টাকা দিবে, এটা সরকারকে বুঝাইতে হবে। উই হ্যাভ টু কনভিন্স দ্য গভর্নমেন্ট কেন এই ভাটি অঞ্চলের মানুষদের জীবনযাত্রার পরিবর্তন করা দরকার। কেন? আমি তো দেখেছি দুটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। এক, ভাটি অঞ্চল থেকে সরকার হয়তো সরাসরি কোনো বেনিফিট পায় না, কিন্তু এই ভাটি অঞ্চলের মানুষ দিরাই সাল্লার এক অংশ, সুনামগঞ্জের এক অংশ, জগন্নাথপুর সুনামগঞ্জের আরেক অংশ, এই সব কিছু মিলে সারা বাংলাদেশের অর্থনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ সোর্স হলো বিদেশে যারা থাকে, বাংলাদেশে যারা টাকা পাঠায়, এটাকে বলে রেমিটেন্স। এই রেমিটেন্স না থাকলে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। এই দিরাই সাল্লার একাংশের মানুষ হাজার হাজার যারা থাকেন, যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান, যারা জগন্নাথপুরের মানুষ থাকেন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান, যারা সুনামগঞ্জের সিলেটের বিভিন্ন থানাগুলোতে বসবাস করেন কিন্তু বিদেশে থাকেন, বাংলাদেশে টাকা পাঠান, এদের আত্মসম্মানের দিকে খেয়াল করে, এদের আত্মীয় স্বজনের দিকে খেয়াল করে, এরা যে টাকা বাংলাদেশ সরকারকে দেয়, যে রিজার্ভ হয়, যে রিজার্ভ বাড়ে, যে রিজার্ভ না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলতে পারবে না, এদের দিকে খেয়াল করে এই ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রার পরিবর্তন করার জন্য বরাদ্দ দিতে সরকার বাধ্য থাকিবে। কিন্তু এই কথাটা বলার মতো লোকের দরকার হবে, এই কথাটা উপস্থাপন করার মতো শক্তিশালী লোকের প্রয়োজন হবে। আচ্ছা বলেন, সুনামগঞ্জের লোক বাদ দেন, দিরাই সাল্লা জগন্নাথপুরের লোক ধরেন, দিরাইয়ের এক অংশ আর জগন্নাথপুর আমাদের কাছাকাছি, যাতায়াত ব্যবস্থা একেবারে কাছাকাছি। এই জায়গার যে পরিমাণ টাকা বিদেশ থেকে বাংলাদেশে পাঠায়, এই টাকাটা হিসেব করে এক বছরে যে পরিমাণ টাকা পাঠায়, এই টাকাটা নিয়ে সরকারের সঙ্গে মিটিং বসতে হবে। সরকারকে বলতে হবে, দেখেন আমাদের অঞ্চলের মানুষ বিদেশ থেকে টাকা কি পরিমাণ বাংলাদেশে পাঠাচ্ছে, এই টাকা না হলে আপনার রিজার্ভে তো শূন্য হয়ে যাবে। এই টাকার প্রেক্ষিতে যদি 1000 কোটি টাকা তারা পাঠায়, 500 কোটি টাকা তারা পাঠায়, সরকারের সঙ্গে দেন দরবার করতে হবে। দেন দরবার করে বলতে হবে, আমার লোকেরা 500 কোটি টাকা পাঠায়, 1000 কোটি টাকা বছরে পাঠায়, আপনি সরকার এই অঞ্চলে যদি 1000 কোটি টাকা বরাদ্দ না দেন, তাহলে আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। দেখবেন টাকা কাকে বলে, কোন দিক দিয়ে টাকা আসে। বুদ্ধি নাই তো, বুদ্ধি না থাকার কারণে টাকার সন্ধান পাওয়া যায় না। আর একটা বড় জিনিস আমি একা ভাবি, ধান 12 লক্ষ মেট্রিক টন ধান হয়। এই ধান দিয়ে সারা বাংলাদেশের 1 মাসের খাদ্যের চাহিদা মিটানো হয়। তো ধান বিক্রি করি কত দিয়ে? 900 টাকা মন, 1000 টাকা মন বৈশাখ মাসে বিক্রি করেন। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, পৌষ, ফাল্গুনে গিয়ে 1200-1300 টাকা মনে ধান বিক্রি করা যায়। যে পরিমাণ ধান আমরা উৎপাদন করি, যে পরিমাণ ধান দিয়ে সরকার বাংলাদেশের খাদ্যের চাহিদা মিটমাট করে, এই ধান দিয়ে সরকারের সঙ্গে একটা বড় ধরনের বার্গেনিং, দফারফা, আপোষনামা সম্পন্ন করে সরকারকে আলটিমেটাম দিয়ে টাকা আনা সম্ভব যদি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়। সরকারের সঙ্গে টেবিলে বসে 12 লক্ষ মেট্রিক টন ধান দিব, বিনিময়ে আমাকে বছরে 500 কোটি টাকার উন্নয়ন বাজেট দিতে হবে। এই 12 লক্ষ মেট্রিক টন ধানের পরিবর্তে 500 কোটি টাকা চাইবেন, বার্গেন করার লোক লাগবে। টেবিলে বসে এই কাগজটা ছিঁড়ে ফেলার মতো সাহসিক নেতার দরকার। দিবেন না? 12 লক্ষ মেট্রিক টন ধান দিব, 500 কোটি টাকা দিবেন না, আপনার সব প্ল্যান ছিঁড়ে ফেলাই দিবেন।
তারপরে দেন। সরকার থেকে কি করে টাকা আনতে হয় এটাও একটা শিল্প, এটাও একটা আর্ট। এটা জানতে হবে। বক্তৃতা দিলে কাজ হবে না, মাথায় ঘিলু থাকতে হবে। মাথায় ঘিলু না থাকলে তো উন্নয়ন করাতে পারবেন না। বুদ্ধি বাইর করতে হবে। একটা বুদ্ধিতে কাজ না হলে আরেকটা বুদ্ধি বাইর করতে হবে, আরেকটা বুদ্ধিতে কাজ না হলে তৃতীয় বুদ্ধি বাইর করতে হবে, তৃতীয় বুদ্ধিতে কাজ না হলে চতুর্থ বুদ্ধি বাইর করতে হবে। এই বুদ্ধির খেলায় আগামীতে আমরা যদি লিপ্ত হতে চাই, একটাই অপশন আমাদের সামনে আছে। আমরা দল মত, হিন্দু মুসলিম উজান ভাটি, দেশ দেশের বাইরে, ইংল্যান্ডের, আমেরিকার, অস্ট্রেলিয়ার, কানাডার, ফ্রান্সের, ইটালির, পর্তুগালের, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি, সৌদি আরব থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত আমরা যারা বসবাস করি, যদি একটা একতার নজির দেখাইতে পারি, আমার ধারণা সরকার এই ভাটি অঞ্চলে শত শত কোটি টাকা বরাদ্দ দিতে বাধ্য হবে। চলেন, আমাকে এই বার্গেনিংটা করার জন্য আপনাদের পক্ষ হয়ে একটা সুযোগ তৈরি করে দেন। আর কিচ্ছু আমার দরকার নেই। এই যে আমি আপনাদের পক্ষ হয়ে টেবিলে বসে এই কাগজটা ছিঁড়তে চাই, আপনাদের পক্ষ হয়ে টেবিলে বসে ভাগাভাগির এই রাজনীতিতে নিজেদের ন্যায্য হিসাব, নিজেদের ন্যায্য পাওনা বুঝে নিয়ে এসে গ্রামীণ অর্থনীতিতে অবদান যে রাখতে হবে, এইটার জন্য একটা সুযোগের দরকার। এই সুযোগটাই হলো 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এইটাই সবচাইতে উত্তম সুযোগ। আমি আপনাদের আর সময় নষ্ট করব না। আমরা এখন তারাপাশা বাজারে যাব। আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা সারা জীবন মনে থাকবে। আপনাদের এই উষ্ণ অভিবাদন আর অংশগ্রহণের কথা আমরা কৃতজ্ঞতার সহিত মনে রাখবো। আমাদের উদ্দেশ্য আমার পকেট ভর্তি নয়, কোনো মানুষের পকেট ভর্তি নয়। আমাদের ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনই আমাদের মূল উদ্দেশ্য। আশা করি আমার এই লন্ডনী ভাই যে কথা বলেছেন, উনি আমাকে বসে বসে এখানে বলছেন যে আমি জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক মঞ্চে যাই নাই, এইটাই জীবনে প্রথম যেখানে নির্বাচনের মিটিং এর আয়োজন করা হয়েছে, আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি। আমার ধারণা মনের অজান্তেই তিনি আমাদের সঙ্গে এক ধরনের প্রেম আলাপে লিপ্ত হয়ে গেছেন। এই আলাপটা কি? এই আলাপটা হলো নাসনির পরিবর্তন চান। এই আলাপটা তো উনি আমার পেট ভর্তি করতে চান না, ওনারও পেট ভর্তি করার কোনো দরকার নাই। উনি কি চান? উনি যা চান তা আমরাও চাই। এই যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে মানুষের, এইটাই মানুষকে সম্মানের জায়গায় দেয়। তো আমি আশা করব আমরা সকলে মিলে বিরাই সাল্লায় একটা সম্মানের পরিবেশ তৈরি করব। আমরা হানাহানি বন্ধ করব, নির্যাতন বন্ধ করব, মানুষকে অসম্মান কেউ করতে পারে এই পরিবেশ যেন সৃষ্টি না হয়, এখান থেকে আমরা দূরে সরে যাব। আমাদের উদ্দেশ্য হবে মাতৃভূমি গঠন। মাতৃভূমি গঠনের ক্ষেত্রে আমরা ভাই একজন আরেকজনকে জড়িয়ে ধরবো, গালাগালি না, গলাগলি করব। এই গলাগলি করে যে মাতৃভূমি আমরা গঠন করব, এই গঠন করতে যদি আমরা পারি ভাটি অঞ্চলে, সত্যিকার অর্থে এই ভাটি অঞ্চলে যদি একটা উন্নয়নের মডেল তৈরি করা যায়, সারা বাংলাদেশের কাছে দিরাই সাল্লাহ একটা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবাইকে একসাথে কাজ করার সেই স্বপ্নময় দিনের জন্য অপেক্ষা করি। আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি, আমরা পরস্পর পরস্পরকে সম্মান করি, ইজ্জত করি, আর নতুন বাংলাদেশ গঠনের চেষ্টা করি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।